পরমাণুর মূল কণিকা বা ফান্ডামেন্টাল পার্টিকেলস অফ অ্যাটম এটা নিয়ে আমরা এখন জানবো। এবং পরমাণুর মূল কণিকা বলতে আমরা আসলে কি বুঝি? তোমরা তো মোটামুটি পরমাণু বা অ্যাটমকে কিন্তু চিনেছো, এবং তোমরা জানতে যে কোনো একটা পদার্থকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যাওয়া যায় সেটাকে আর ভাঙা যায় না। এটা ছিল আমাদের অনেক আগেকার মতবাদ, বাট বর্তমানে ওই জিনিসটাকে এখন ভাঙা যায়, যেটা হচ্ছে পরমাণু। তার মানে পরমাণুকেও আমরা কিন্তু ইচ্ছা করলে ভাঙতে পারি, এবং পরমাণুকে ভাঙলে আমরা অনেক ধরনের ছোট ছোট কণা পেয়ে থাকি, এবং এই কণাগুলোকে বলা হয় পরমাণুর মূল কণিকা। এবং পরমাণুর মূল কণিকা মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে আমাদের স্থায়ী মূলকণিকা, আর একটা হচ্ছে আমাদের অস্থায়ী মূলকণিকা। স্থায়ী মূলকণিকার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এবং তোমরা মোটামুটি সবাই জানো এদের তিনজনের সম্পর্কে। এবং এই যে তিনটা উপাদান দেখলাম, এরা কেন স্থায়ী? কারণ যখনই তুমি কোনো একটা পদার্থের পরমাণুকে ভেঙে ফেলবে, তখনই তুমি এই তিনটার মধ্যে যে কোনো একটাকে পাবে, অবশ্যই পাবে। অর্থাৎ তিনোটা তো একসাথে থাকে, তাই না? একটা পরমাণুতে অবশ্যই এই তিনটা মূলকণিকা থাকবে। কিন্তু মাঝে মাঝে এমনও ঘটতে পারে যে সেখান থেকে ইলেকট্রনটা উধাও হয়ে গেল, দ্যাট মিন্স ইলেকট্রনটা অন্য জায়গায় চলে গেল, তখন অবশ্যই তুমি সেখানে প্রোটন এবং নিউট্রনকে পাবে। তার মানে তুমি কোনো একটা পরমাণুকে যখন ভাঙবা, তখন অবশ্যই ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থাকবে। এই জন্য এদেরকে বলা হয় স্থায়ী মূলকণিকা। আরেক প্রকার হচ্ছে অস্থায়ী মূলকণিকা। এদের বৈশিষ্ট্যটা হচ্ছে কি, যখন কোনো একটা নির্দিষ্ট এক্সপেরিমেন্ট করা হয় বা নির্দিষ্ট কোনো রিয়াকশন করানো হয় পরমাণুকে নিয়ে, তখন খুব কম সময়ের জন্য কিছু ভিন্ন ধরনের কণিকা তৈরি হয় বা সৃষ্টি হয় তাদের, এবং অতি অল্প সময় পর তারা আবার ভ্যানিশ হয়ে যায় বা হারিয়ে যায়, তাদেরকে আর ধরে রাখা যায় না। তারাই হচ্ছে আমাদের অস্থায়ী মূলকণিকা। তার মানে এই অস্থায়ী মূলকণিকা আসলে দুইটা কাজ করে। একটা হচ্ছে তারা হয়তো অন্য কোনো কণিকাতে কনভার্ট হয়ে যায়, অথবা পুরোপুরি ভ্যানিশ হয়ে যায়। তবে এই ভ্যানিশ হয়ে যাওয়াটা আসলে অতটা ইম্পর্টেন্ট না, কারণ আমরা জানি এই পৃথিবীতে কোনো কিছুই ভ্যানিশ হয়ে যেতে পারে না। সবচেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে অন্য কোনো কিছুতে সেটা রূপান্তর হয়ে যায়। তো কয়েকটা অস্থায়ী মূলকণিকাগুলোর মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে নিউট্রিনো, অ্যান্টি নিউট্রিনো, টাউন, মেসন, পজিট্রন, বোসন সহ আরও অনেকে। তো আমি কয়েকটা জায়গায় দেখেছি যে বলা হয়েছে অস্থায়ী মূলকণিকাগুলো সৃষ্টি হওয়ার পরপরই ধ্বংস হয়ে যায়। আসলে আমি এটার সাথে একমত না, কেননা কোনো কিছুই কিন্তু ধ্বংস হতে পারে না, কোনো কিছু ভ্যানিশও হয়ে যেতে পারে না। এরা অন্য কোনো কণিকাতে কনভার্ট হতে পারে। তারপরে আরও এক প্রকার ভারী কণিকা পাওয়া যায় পরমাণুর মধ্যে, যাদেরকে বলা হয় কম্পোজিট কণিকা। এবং দুই ধরনের কম্পোজিট কণিকা দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে আলফা কণা, আরেকটা হচ্ছে ডিউটেরন কণা। অনেকে আলফাকে রশ্মি বলে থাকে, যেমন আলফা রশ্মি, বিটা রশ্মি, বাট বেসিক্যালি আমাদের আলফা কখনোই রশ্মি বা রে হিসেবে কাজ করে না, এটা একটা কণা হিসেবে কাজ করে। আর কণার বৈশিষ্ট্যটা হচ্ছে কি, তার ভর থাকবে, তার গতিশক্তি থাকবে, তার মোমেন্টাম বা ভরবেগ থাকবে। তার মানে আলফা এবং ডিউটেরন এরা দুজনে হচ্ছে কণা। এই যে আমরা এখানে কয়েকটা স্থায়ী, অস্থায়ী এবং কম্পোজিট কণা দেখেছি, এদেরকে বাদেও কিন্তু আরও অনেক ধরনের কণিকা থাকে পরমাণুতে। এখন এই কণিকাগুলোকে কিন্তু স্পেশালভাবে বানানো হয়, এবং মোটামুটি 274টার মতো এ পর্যন্ত পরমাণু কণিকাকে বানানো হয়েছে। বাট এগুলোকে বানানো হয়েছে কৃত্রিমভাবে বা আর্টিফিশিয়ালি, এবং বানানোর পরপরই তারা অন্য কোনো স্থায়ী কণিকাতে কনভার্ট হয়ে গেছে। তার মানে আমাদের হিসাবটা কিন্তু কম না। একটা পরমাণুকে ভাঙলে যে কেবলমাত্র এই 3 ধরনের কণিকা পাওয়া যায়, ব্যাপারটা কিন্তু তা না। তোমরা এখন একটা দেখতে পাচ্ছ যে এই যে কম্পোজিট কণিকা, এরা আসলে এক ধরনের ভারী কণিকা। তার মানে এদের ভর অনেক বেশি পরিমাণে থাকে। তারপর তোমরা এখানে একটা ছোট্ট ছবি দেখতে পাচ্ছ, যেখানে একটা অ্যাকচুয়াল পরমাণুর ছবি দেখা যাচ্ছে, এবং এই ছবিটা আসলে অনেকটা রিয়েল ছবির কাছাকাছি। কেননা আমরা যত ধরনের বই দেখেছি, প্রত্যেকটা বইয়ের মধ্যে দেখেছিলাম যে কোনো একটা বৃত্তাকার কক্ষপথ ধরে ইলেকট্রন ঘুরতে থাকে। আসলে বিষয়টা তা না। ইলেকট্রন যে কোন জায়গায় থাকে কোনো একটা পরমাণুর কেন্দ্রের চারপাশে, সেটা কখনোই এখন পর্যন্ত বের করা যায়নি। তো সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একদম পরমাণুর যে কেন্দ্রটা রয়েছে, এই হচ্ছে আমাদের কেন্দ্র। এই কেন্দ্রটাকে বলা হয় নিউক্লিয়াস, এবং কেন্দ্রের মধ্যে প্রোটন আর নিউট্রন একসাথে থাকে। প্রোটনকে তুমি যদি খেয়াল করো, আমরা রেড কালারে প্রোটনকে দেখিয়েছি, এরা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত, এবং এটা অবশ্যই স্থায়ী মূলকণিকা। এবং নিউট্রনগুলোকে আমি দেখিয়েছি হচ্ছে গ্রিন কালারে। বাট নিউট্রনের মধ্যে যেহেতু কোনো চার্জ নাই, তার মানে ও নিউট্রাল থাকবে। তবে ব্যাপারটা আমি তোমাদেরকে খোলাসা করেছি যে নিউট্রনের মধ্যে অবশ্যই চার্জ আছে। নিউট্রনের মধ্যে যে পরিমাণ পজিটিভ আছে, একই পরিমাণ নেগেটিভ আছে। তার জন্য আমাদের মনে হয় যে নিউট্রন চার্জহীন। আসলে নিউট্রনকে ভাঙলেও কিন্তু তুমি পজিটিভ আর নেগেটিভ চার্জ পাবে, কিন্তু এখানে পজিটিভ আর নেগেটিভ চার্জ একে অপরের যে প্রভাবটা, সেটাকে প্রশমিত করে দেয় বলে আমরা মনে করি যে নিউট্রনটা হচ্ছে নিউট্রাল। তারপরে আমরা পরমাণুর চারপাশে, অর্থাৎ
এতটুকু হচ্ছে আমাদের নিউক্লিয়াস। তোমরা দেখতে পাচ্ছ পরমাণুর কেন্দ্র। নিউক্লিয়াসের চারপাশে আমাদের অনেকগুলো ইলেকট্রন ঘুরতে পারে বিভিন্ন কক্ষপথ ধরে, এবং ইলেকট্রন যেভাবে ঘুরছে তারা স্পেসিফিক কোনো বৃত্তাকার কক্ষপথেও ঘোরে না অথবা উপবৃত্তাকার কক্ষপথেও ঘোরে না, তারা তাদের ইচ্ছা মতো ঘুরতে পারে। এবং ইলেকট্রনের এই ঘূর্ণনের ফলে পরমাণুর নিউক্লিয়াসের চারপাশে একটা মেঘ তৈরি হয় বা ক্লাউড তৈরি হয়, যেটাকে বলা হয় ইলেকট্রন ক্লাউড। তার মানে আমরা যে জেনে এসেছিলাম ইলেকট্রন চারপাশে বৃত্তাকার কক্ষপথে ঘুরে, আসলে এই ব্যাপারটা তা না। ইলেকট্রন আসলে একটা ক্লাউড তৈরি করে বা মেঘ তৈরি করে টোটাল পরমাণু নিউক্লিয়াসের চারপাশে ঘুরতে পারে। তো এটা হচ্ছে মোটামুটি একটা গঠন কোনো একটা পরমাণুর। তার মানে পরমাণুকেও আমরা ভাঙতে পারি। আর খেয়াল করে দেখো আমাদের এই ছবিটার মধ্যে কেবলমাত্র তিনটে জিনিস দেখানো হয়েছে, একটা হচ্ছে ইলেকট্রন, একটা প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। তার মানে পরমাণুকে ভাঙলে আমরা অবশ্যই এই তিনটা স্থায়ী মূল কণিকা পাবো, আর বাকিগুলোকে আমরা মাঝে মাঝে পেতেও পারি আবার নাও পেতে পারি। তারপর আমরা দেখব কিছু শর্টকাট জিনিস, দ্যাট মিনস পরমাণুর মূল কণিকাগুলো সম্পর্কে কিছু ছোট্ট তথ্য। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন, এটাকে সিম্বল হিসেবে প্রকাশ করা হয় ই মাইনাস, প্রোটনকে পি প্লাস সিম্বল দিয়ে প্রকাশ করা হয়। এবং আমি কিন্তু তোমাদেরকে বলেছি প্রোটনকে কিন্তু টোটাল 5টা সিম্বলে প্রকাশ করা হয়। তোমরা যদি মনে করে থাকো তাহলে আমি একটু লিখি। প্রোটনকে আমরা পি দিয়ে প্রকাশ করতে পারি, প্রোটনকে পি প্লাস দিয়ে প্রকাশ করতে পারি, প্রোটনকে এইচ প্লাস দিয়ে প্রকাশ করতে পারি, আবার প্রোটনকে 1,1H প্লাস এটা দিয়েও প্রকাশ করতে পারি। ফাইনালি প্রোটনকে আমরা N প্লাস দিয়েও প্রকাশ করতে পারি। N হচ্ছে নিউট্রন, এবং নিউট্রনের মধ্যে যে পজিটিভ চার্জটা থাকে সেটা হচ্ছে প্রোটন। তো এই 5টা ভাবে কিন্তু প্রোটনকে সিম্বল হিসেবে প্রকাশ করা যায়। তারপরে নিউট্রনকে প্রকাশ করা হয় N অথবা N⁻0 দিয়ে। তারপর এখানে 2 ধরনের ম্যাস বা ভর দেখানো হয়েছে। ম্যাস হচ্ছে ইংলিশ, এর বাংলা হচ্ছে ভর। 2 ধরনের ভরের অনুপাত আছে, একটা হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট, এবং অ্যাটমিক ম্যাস ইউনিটটা হচ্ছে কি যে হাইড্রোজেনের ভরের সাথে তুলনা করে যে ভরটা পরমাণুতে পাওয়া যায় সেটাই হচ্ছে অ্যাটমিক ম্যাস ইউনিট। এবং গ্রাম ইউনিটটা হচ্ছে আসলে আমাদের অ্যাকচুয়াল গ্রাম। আমরা যেরকম বাজার থেকে 500 গ্রাম সয়াবিন তেল কিনে আনি, ওই গ্রামের ইউনিটটা হচ্ছে এটা। দ্যাট মিনস এটা হচ্ছে আমাদের GM অথবা গ্রামের ইউনিট। আর AMU হচ্ছে কি যে হাইড্রোজেনের সাপেক্ষে কোনো একটা পার্টিকেল বা কণা কতটুকু ভারী সেটা বোঝায়। তো হাইড্রোজেন বলতে আমি স্পেসিফিকভাবে কোনো হাইড্রোজেন গ্যাসের কথা বলিনি, আমি শুধুমাত্র হাইড্রোজেন পরমাণুর কথা বলেছি। তাহলে দেখো ইলেকট্রনটা হাইড্রোজেন পরমাণুর তুলনায় এত গুণ ভারী। এর মানে কি? এর মানে হচ্ছে 1/1835, এবং 1835টা মাঝে মাঝে চেঞ্জ হতে পারে। ইলেকট্রনের ক্ষেত্রে এটা মাঝে মাঝে 1836 হতে পারে। অর্থাৎ আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য দেখি, কোনো কোনো জায়গায় এটাকে 1836ও লেখা হয়েছে, আবার কিছু কিছু জায়গায় 1835ও লেখা হয়েছে। তো তোমাদের বইতে যে তথ্যটা থাকবে ওটাই তোমাদেরকে এক্সামে দিতে হবে। তাহলে হাইড্রোজেনের ভর যদি হয় 1 ভাগ, ওই 1 ভাগের 1835 মানে কি বলবো আমি এটাকে, তুমি যদি 1কে 1835টা ভাগে ভাগ করো, তার মধ্যে থেকে যে ছোট্ট একটা পার্ট পাবে, ওই পার্টের যে ভর সেটাই হচ্ছে আমাদের ইলেকট্রনের ভর। মানে তুমি একটা নির্দিষ্ট হাইড্রোজেন পরমাণু নিলে, ওর ভরটাও তুমি মাপলে, মাপার পর ওই ভরকে তুমি 1835 ভাগে ভাগ করো। আমি এখানে কয়টা ভাগ করেছি? 1, 2, 3, 4, 5, 6, 7টার মতো ভাগ করেছি। তার মানে এরকম 1835টা ভাগ করলে যে কোনো একটা ভাগের যে ভরটা তুমি পাবে হাইড্রোজেন পরমাণুর, সেই ভরটাই হচ্ছে ইলেকট্রনের ভর। তার মানে আমি বলতে পারি ইলেকট্রনটা আসলে অনেক বেশি পরিমাণে হালকা। তারপরে তুমি যদি প্রোটন আর নিউট্রনের ভরটা দেখো, এখানেও কিছু কথা আছে। প্রোটন আর নিউট্রনের ভর প্রায় হাইড্রোজেন পরমাণুর ভরের সমান, কিন্তু এক্ষেত্রে প্রোটনের ভরটা একটু কম, কিন্তু নিউট্রনের ভরটা একটু বেশি। মানে অনেকটা আমরা যখন বলি যে 19-20, অনেকটা ওরকম। তো প্রোটনের ভরটা হালকা একটু কম, আর নিউট্রনের ভরটা হালকা একটু বেশি, বাট দুজনের ভরই হচ্ছে হাইড্রোজেনের ভরের প্রায় সমান, মানে হাইড্রোজেন পরমাণুর ভরের সমান। এবার আসছে আমাদের অ্যাকচুয়াল ভর। তোমরা দেখতে পাচ্ছ এখানে ইলেকট্রন অ্যাকচুয়াল ভর হচ্ছে 9.1 × 10⁻28 গ্রাম, এবং কখনো কখনো তোমাদের ধরা খাইয়ে দিতে পারে, কেননা আমি যদি এটাকে কেজিতে কনভার্ট করি তাহলে এটা 28 হবে না, এটা হবে 1/31, কেননা আমরা জানি 1 কেজি হচ্ছে 1000 গ্রাম। তো 10⁻31 যখন থাকবে সেটা হবে হচ্ছে আমাদের কেজি ইউনিট, আর 10⁻28 যখন থাকবে সেটা হবে আমাদের গ্রাম ইউনিট। তারপরে আমাদের প্রোটনের ভর তুমি দেখতে পাচ্ছ 1.672 × 10⁻24 গ্রাম, এবং নিউট্রনের ভর যেটা আমি একটু আগে বলেছি হালকা একটু বেশি, 1.672 এখানে, 1.674 এখানে। আবার মাঝে মাঝে কিছু জায়গায় আমি দেখেছি প্রোটনের ভর 1.673 দেওয়া এবং নিউট্রনের ভর 1.675ও দেওয়া। তার মানে তোমাদের যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে তোমাদের বইয়ের মধ্যে যে মানটা দেওয়া থাকবে সেটা তোমাদের ফলো করতে হবে।
তারপরে আমরা দেখতে পেলাম যে প্রোটনটা একটু হালকা এবং নিউট্রনটা হচ্ছে একটু ভারী। আমি যদি এরপর চার্জের কথা বলি, চার্জের এখানে দুটো ইউনিট দেওয়া আছে, একটা হচ্ছে সাধারণ ইউনিট, আরেকটা হচ্ছে কুলম। সাধারণ যে ইউনিটটা দেওয়া এটা আসলে হাইড্রোজেন পরমাণুর চার্জের সাপেক্ষে দেওয়া। এখন হাইড্রোজেন পরমাণুর চার্জ হচ্ছে +1। যদি আমি হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রনকে সরিয়ে নিই তাহলে তার যে চার্জটা থাকবে সেটা হচ্ছে +1 বা ইউনিট চার্জ থাকবে। তো এই ইউনিট বলতে আসলে একক বোঝায়। তো এই একক চার্জের অধিকারী হচ্ছে হাইড্রোজেন পরমাণু। তো সেক্ষেত্রে প্রোটনের চার্জটা হচ্ছে একক চার্জের সমান, যাকে +1 হিসেবে লেখা হয়। এর মানে হচ্ছে তুমি যদি হাইড্রোজেন পরমাণু নাও, ওর থেকে যদি একটা ইলেকট্রনকে নিয়ে যাও, তখন আমাদের হাইড্রোজেনের ভিতরে শুধুমাত্র একটা প্রোটন থাকবে এবং ওই প্রোটনটারই চার্জ হচ্ছে হাইড্রোজেন পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে গেলে যে চার্জ থাকবে সেটা। তার মানে ইউনিট হিসেবে বা এককভাবে হাইড্রোজেন পরমাণু থেকে ইলেকট্রন গেলে যে চার্জটা থাকে সেটাই হচ্ছে প্রোটনের চার্জ, এবং ইলেকট্রনের চার্জটা হচ্ছে ঠিক অপোজিট এবং একই মানের। দ্যাট মিনস হাইড্রোজেন পরমাণু থেকে যখন একটা ইলেকট্রন চলে যাচ্ছে, ওই ইলেকট্রনের চার্জটা হচ্ছে হাইড্রোজেন পরমাণু থেকে চলে যাওয়া সেই ইলেকট্রনযুক্ত হাইড্রোজেনের চার্জের বিপরীত, দ্যাট মিনস -1। আর নিউট্রনের কথা তো আগেই বলেছিলাম, নিউট্রনের কোনো চার্জ থাকে না। আর এটার অ্যাকচুয়াল মিনিং হচ্ছে নিউট্রনের ভিতরে পজিটিভ চার্জও থাকে, নেগেটিভ চার্জও থাকে, বাট তারা এমনভাবে থাকে যে মনে হয় তাদের মধ্যে কোনো পজিটিভ বা নেগেটিভিটি নেই। কুলম্বের হিসাব, কুলম তো তোমরা জানো, চার্জের একটা ইউনিট হচ্ছে কুলম, এবং কুলম অনুসারে আমরা দেখতে পাচ্ছি -1.6 × 10⁻19 কুলম হচ্ছে ইলেকট্রনের চার্জ, আর ঠিক তার বিপরীত চার্জটা হচ্ছে প্রোটনে +1.6 × 10⁻19 কুলম। এবং এখানে মাইনাস প্লাস বলতে আসলে সেভাবে নেগেটিভ পজিটিভ বোঝায় না। মাইনাস প্লাস বলতে এখানে বোঝায় ধর্মটাকে, অর্থাৎ চার্জ মানে কি, চার্জ মানে হচ্ছে কোনো একটা বস্তুর একটা নির্দিষ্ট ধর্ম বা একক ধর্ম। তো ওই ধর্মটা একভাবে নেগেটিভ, আরেকভাবে হচ্ছে পজিটিভ, সেটা বোঝাচ্ছে। এখানে আসলে মান যে নেগেটিভ সেটা কিন্তু বোঝাচ্ছে না। নিউট্রনের চার্জ 0, কারণ তুমি যদি এই দুইটাকে প্লাস মাইনাস করো তাহলে অবশ্যই 0 হয়ে যাবে। তো এটা ছিল খুবই শর্টকাট কিছু জিনিস বা কিছু তথ্য, এবং এখান থেকে আরেকটা জিনিস তোমাদেরকে একটু মনে রাখতে হবে। তা হলো এই যে এখানে 1835 সংখ্যাটা, এটা একটু কনফিউজিং, কেননা তোমরা এটার 3-4টা মান পেতে পারো। এটা আমি আরও একবার সতর্ক করেছিলাম। কোনো কোনো জায়গায় তোমরা পেতে পারো 1838 গুণ, অর্থাৎ একটা ইলেকট্রনের ভরের তুলনায় হাইড্রোজেনের পরমাণুর ভর হচ্ছে 1838 গুণ বেশি। কোনো কোনো জায়গায় পেতে পারো 1836 গুণ বেশি। আবার এখানে তোমরা দেখতে পাচ্ছ 1835 গুণ বেশি। তার মানে তোমাকে দেখতে হবে তুমি যে বইটা পড়ছো সেই বইয়ের মধ্যে কী দেওয়া আছে। তো আমি মনে হয় শিওর যে মোটামুটি আমাদের দেশের বেশিরভাগ বইতে 1838 কথাটা লেখা। তার মানে তোমরা এটা কি একদম রোল মডেল হিসেবে পড়তে পারো। তারপর যেটা দেখবো সেটা হচ্ছে আমরা আরও কিছু বৈশিষ্ট্য দেখতে পারি একদম ডিটেলসে, যেটা হচ্ছে ইলেকট্রনের আবিষ্কারক আমরা দেখেছিলাম যে থমসন, প্রোটন আবিষ্কার করেছেন হচ্ছে রাদারফোর্ড, এবং নিউট্রনের আবিষ্কার হয়েছে চ্যাডউইকের মাধ্যমে। তো তিনি কীভাবে নিউট্রন আবিষ্কার করেছেন সেটা আমরা অলরেডি কিন্তু দেখেছি। ইলেকট্রনের অবস্থান হচ্ছে পরমাণু কক্ষপথে, এটা জানা আছে তোমাদের। প্রোটন নিউক্লিয়াসে থাকে, নিউট্রনও কি নিউক্লিয়াসে থাকে, এবং প্রোটন আর নিউট্রন যখন নিউক্লিয়াসে থাকে তাদের মধ্যে কিন্তু একটা সবল নিউক্লিয় বল কাজ করেন। ব্যাপারটা কীরকম? ব্যাপারটা হচ্ছে নিউট্রন আসলে কোনো চার্জ নেই তার মধ্যে, এটা আমরা অলরেডি জানি। প্রোটনের মধ্যে কিন্তু আবার চার্জ আছে, সেটা হচ্ছে পজিটিভ চার্জ। এখন তোমরা জানো যে পজিটিভ এবং পজিটিভ একে অপরকে বিকর্ষণ করে, নেগেটিভ আর নেগেটিভ একে অপরকে বিকর্ষণ করে, বাট পজিটিভ আর নেগেটিভ কিন্তু একে অপরকে আকর্ষণ করে। তাই যদি হয় তাহলে নিউক্লিয়াসের মধ্যে অনেকগুলো প্রোটন থাকতে পারে একসাথে, তাই না? তো তারা তো একে অপরকে বিকর্ষণ করার কথা, কারণ তারা সবাই হচ্ছে কি পজিটিভ চার্জযুক্ত। বাট এই ক্ষেত্রে তারা বিকর্ষণ করে না, এক্ষেত্রে ভালো কাজটা করে হচ্ছে নিউট্রন। তার মানে নিউট্রন সেখানে থেকে একটা নিউট্রাল বা নিষ্ক্রিয় ভূমিকা পালন করে, যাতে প্রোটনগুলো একে অপরকে এভাবে বিকর্ষণ করতে না পারে। এখন এটা তো গেল হচ্ছে স্থির তড়িৎ বলের কথা, কিন্তু এক্সট্রা একটা বল কাজ করে নিউট্রন আর প্রোটনের মাঝে, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। দ্যাট মিনস সবল নিউক্লিয় বলের জন্য প্রোটন একে অপরকে আকর্ষণ করে, নিউট্রন একে অপরকে আকর্ষণ করে, প্রোটন আর নিউট্রন একে অপরকে আকর্ষণ করে। এবং সবল নিউক্লিয় বলটা তখনই কাজ করবে যখন দুইটা কণা খুব কাছাকাছি থাকবে। তার মানে প্রোটন যখন প্রোটনকে আকর্ষণ করছে সবল নিউক্লিয় বলে, এই বলটা অবশ্যই বেশি হবে তাদের মধ্যকার স্থির তড়িৎ বা স্থির বিদ্যুৎ বলের চেয়ে। তার মানে প্রোটন আর প্রোটন একে অপরকে তড়িৎ বলের মাধ্যমে বিকর্ষণ করে, বাট সবল নিউক্লিয় বলের মাধ্যমে আকর্ষণ করে। এই আকর্ষণের জন্যই আসলে
কোনো একটা রাসায়নিক বিক্রিয়াতে আমরা পরমাণুর যে নিউক্লিয়াস সেটাকে ভাঙতে দেখি না, আমরা সবসময় দেখি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে বিক্রিয়াগুলো হয়ে থাকে। তো যাই হোক, আমরা প্রোটনের চার্জ সম্পর্কে জানলাম, নিউক্লিয়াসে থাকে সেটা। আধানের পরিমাণটা তোমরা অলরেডি জানো, এই দুটো মান আমরা অলরেডি দেখেছি। আর নিউট্রনের তো কোনো আধান থাকেই না। আপেক্ষিক আধান মানে হচ্ছে ওই যে হাইড্রোজেনের সাপেক্ষে কতটুকু আধান। তো -1 হচ্ছে ইলেকট্রনের জন্য, +1 হচ্ছে প্রোটনের জন্য, আর নিউট্রনের জন্য তো আধান নেই। ভরটা আমরা অলরেডি জেনে ফেলেছি, এটা দেখার দরকার নেই। এবং হাইড্রোজেনের তুলনায় আপেক্ষিক ভরের কথা যদি বলি, খেয়াল করে এখানে আবার 1838 লেখা। তার মানে আমরা আগের স্লাইডে দেখেছিলাম 1836 না 35, খুব সম্ভবত 35 দেখেছিলাম, আবার এখানে 38 দেখেছি। তার মানে এই নাম্বারগুলো কিন্তু ভ্যারি করে। 35, 36, 38, এই তিনটা নম্বর আমি বিভিন্ন রিসোর্সে দেখেছি। তো সেই ক্ষেত্রে আমি তিনোটাই তোমাদেরকে বললাম, তোমরা ফলো করবে অবশ্যই পাঠ্য বইয়েরটা, মানে তোমাদের টেক্সট বইতে যেটা দেওয়া আছে ওটাই ফলো করবে। তো টেক্সট বই অনুসারে এটা 1838 হওয়ার কথা। তারপরে E/m, এটাও কিন্তু আমরা বের করেছি অলরেডি। এবং E/m মানে হচ্ছে কি, চার্জ এবং ভরের অনুপাত। তো চার্জকে দিয়ে প্রকাশ করা হয়, এবং এটা যে সবসময় ইলেকট্রনের চার্জ তা না, এটা প্রোটনের চার্জ হিসেবেও কাজ করে। এবং m হচ্ছে আমাদের ইলেকট্রন বা প্রোটনের ভর। আর নিউট্রনের ক্ষেত্রে E/m বা চার্জ ও ভরের অনুপাতটা 0 আসে। এর মানে মেইন কারণ হচ্ছে নিউট্রনের জন্য এর মানটা আসলে 0, কারণ ওর মধ্যে কোনো চার্জ থাকে না, যার জন্য 0কে আমি নিউট্রনের ভর দিয়ে ভাগ করলে 0ই পাবো। তারপর আমরা দেখব পরমাণুর বিশেষ কিছু পার্টিকেল বা হচ্ছে রশ্মি সম্পর্কে। খেয়াল করে দেখো, এরা কিন্তু আসলে মূল কণিকার সাথে একটু সম্পর্কিত, মানে মূল কণিকাগুলোর বিপরীত কণিকা হিসেবে কাজ করে। এবং কিছু কিছু আছে যেগুলো হচ্ছে মূল কণিকা ছাড়াও কাজ করতে পারে। যেমন আমরা প্রথমে দেখতে পাচ্ছি আলফা পার্টিকেল, অথবা বলা যায় এটাকে আলফা কণা। তো এই যে আলফা কণাটা ছিল, এটা কিন্তু ভারী কণা ছিল, তাই না? কম্পোজিট কণিকা ছিল, যেটা আমরা অলরেডি দেখেছি। তো এই আলফা কণিকাটা কিভাবে তৈরি হয়? তুমি যদি হিলিয়ামকে নাও, হিলিয়ামের মধ্যে পারমাণবিক সংখ্যা হচ্ছে 2, পারমাণবিক ভর হচ্ছে 4, এবং হিলিয়ামের মধ্যে 2টা প্রোটন আর 2টা নিউট্রন থাকে, একই সাথে 2টা ইলেকট্রনও থাকে। তুমি যদি হিলিয়াম থেকে 2টা ইলেকট্রনকে নিয়ে যাও বা টেনে নিয়ে আসো, তখন হিলিয়ামের মধ্যে কিন্তু আর 2টা ইলেকট্রন থাকবে না, সে তখন 2+ হিসেবে কাজ করবে। এই অবস্থায় আমরা হিলিয়ামটাকে বলতে পারি একটা আলফা পার্টিকেল। তো এই আলফা পার্টিকেলটা অনেক কাজ করতে পারে, তার বিভিন্ন রকম গতিশক্তি থাকে, যেহেতু সে একটা কণা বা পার্টিকেল। এবং এটি মোটামুটি কয়েকটা জিনিস ভেদ করতে পারে। যেমন আমি যদি বলি পাতলা কাগজ বা হচ্ছে পেপার, সেটাকে সে খুব সহজে ভেদ করতে পারে। তো তোমরা দেখতে পাচ্ছ হিলিয়ামের সিম্বলটা হচ্ছে কি 4,2He দিয়েও লেখা হয়, অথবা আলফা দিয়েও লেখা হয়। অর্থাৎ এটা তো হিলিয়ামের তো সিম্বল না, এটা হচ্ছে আলফা পার্টিকেলের সিম্বল বা আলফা কণার সিম্বল। তো আমরা দুইভাবে কিন্তু আলফা কণাকে লিখতে পারি। আরও একভাবে লিখতে পারি, যেটা আমরা অলরেডি উপরে লিখেছি, দ্যাট মিনস 4,2 হিলিয়াম 2+। আমরা কিন্তু চাইলে এভাবেও আলফা কণার রিপ্রেজেন্টেশন করতে পারি। তারপরে তোমরা এখানে রিপ্রেজেন্টেশনে দেখতে পাচ্ছ যে এটা নিউট্রন এবং প্লাস এই দুইটা হচ্ছে প্রোটন। তার মানে কোনো একটা হিলিয়াম পরমাণু নিউক্লিয়াসে যদি 2টা প্রোটন আর 2টা নিউট্রন থাকে, আর কোনো ইলেকট্রন যদি না থাকে, সেটাই হচ্ছে আলফা কণা। তারপরে বিটা পার্টিকেল, তোমরা অনেকে মনে করতে পারো বিটা রশ্মি একটা রে, বা বলা যায় বিটা হচ্ছে একটা রে বা রশ্মি। আসলে তা না, আলফার বিটা এরা দুজনে হচ্ছে কণা। আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে। কণাও কিন্তু ফ্লো হতে পারে বা প্রবাহ হতে পারে। তো সেক্ষেত্রে আলফাও হচ্ছে একটা কণা, বিটাও হচ্ছে একটা কণা। বিটা কণাটা আসলে কীরকম? এটা আসলে কিছুই না, এটা হচ্ছে হাই এনার্জি ইলেকট্রন। তার মানে ইলেকট্রনটা যখন উচ্চ শক্তি নিয়ে বা উচ্চ এনার্জি নিয়ে অনেক দূরে গমন করবে, তখন সেটাকে বলা হচ্ছে বিটা পার্টিকেল। বিটা পার্টিকেলকে তুমি দুইভাবে প্রকাশ করতে পারো। একটা হচ্ছে তুমি, আচ্ছা এখানে একটু মিস্টেক হয়েছে, এটা হবে -1। তো -10 এই হিসেবে প্রকাশ করতে পারো, অথবা -10 বিটা এই হিসেবেও কিন্তু প্রকাশ করতে পারো। তার মানে বিটা পার্টিকেল মানেই বলবো আমরা এটা একটা হাই এনার্জি সম্পন্ন ইলেকট্রন। তারপরে আসছে আমাদের পজিট্রন। পজিট্রনটা হচ্ছে ঠিক বিটা পার্টিকেল বা বিটা কণার উল্টোটা। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রনের চার্জ ছিল কিন্তু এখানে নেগেটিভ, বাট পজিট্রন যখন কাজ করে তখন তার চার্জটা হয়ে যায় পজিটিভ। তার মানে একটা ইলেকট্রনের পজিটিভ যে ফরম্যাট, সেটাই হচ্ছে কি পজিট্রন। এবং খেয়াল করো, বিটা কণা এবং পজিট্রন এই দুটোর মধ্যে এই 0 দ্বারা আসলে বোঝানো হচ্ছে তাদের পারমাণবিক ভর। এবং পারমাণবিক ভর 0 এর মানে হচ্ছে তাদের ভর আসলে অনেক অনেক কম। কেননা তুমি দেখতে পাচ্ছ যে হাইড্রোজেনের পরমাণুর তুলনায় আমাদের ইলেকট্রনটা হচ্ছে অনেক
কম ভারী। তার মানে এই ইলেকট্রন বা পজিট্রন যেটাই বলি না কেন, তাদের পারমাণবিক ভর এত এত কম যে তাদেরকে প্রায় শূন্য ধরা হয় বা তাদের পারমাণবিক ভরকে প্রায় শূন্য ধরা হয়। আরেকটা বিষয় তোমাদেরকে ক্লিয়ার করি, সেটা হচ্ছে আমরা হাইড্রোজেন পরমাণুর জন্য এভাবে লিখতাম। দ্যাট মিনস 1 ছিল তার পারমাণবিক সংখ্যা আর উপরের 1 ছিল কি তার পারমাণবিক ভর। তো এভাবে একটা হাইড্রোজেন পরমাণুকে প্রকাশ করা হয়। এখন তুমি যদি এই 1টাকে ভাগ করো, কতটুকু ভাগে ভাগ করো, 1838টা ভাগে ভাগ করো, তাহলে যেই সংখ্যাটা পাবা সেটা এতটাই ক্ষুদ্র হবে, 0.00 সামথিং চলে আসবে। এই যে এখানে দশমিকের আগে 0 চলে এসেছে, এই 0টা আসলে আমাদের বাস্তব সংখ্যা হিসেবে কাজ করে বা বলা যায় পূর্ণ সংখ্যা হিসেবে কাজ করে। তাহলে তুমি যে এখানে 0.00 সামথিং একটা মান পাবে, এটা কিসের ভর? অবশ্যই ইলেকট্রনের ভর। তার মানে ইলেকট্রনের ভরকে বা পারমাণবিক ভরকে তুমি যদি বাস্তব সংখ্যায় বা বলা যায় পূর্ণ সংখ্যায় প্রকাশ করতে যাও, তাহলে তোমাকে 0ই লিখতে হবে। ওই 0 থেকে আমাদের বিটা পার্টিকেলের উপর এই 0গুলো এসেছে। একইভাবে আমাদের এই পজিট্রনের উপরও কিন্তু এই 0গুলো এসেছে। দ্যাট মিনস বিটা পার্টিকেলের যে পজিটিভ দিক আছে বা পজিটিভ ক্যারেক্টারিস্টিক্স আছে পজিট্রন, তার উপরও কিন্তু 0টা এসেছে। তো অনেকের কনফিউশন থাকে এখানে কেন 0 আসলো। 0টা আসার মেইন রিজন হচ্ছে এটা, 1কে তুমি 1838 দিয়ে ভাগ করো, 0.00 সামথিং এরকম একটা নাম্বার পাবে, যেখান থেকে তুমি বাস্তব পার্টটা বা বলা যায় ভগ্নাংশ বাদে যে পার্টটা আছে সেটা নিয়ে আসবে, সেটা হবে 0। তো পজিট্রনের ক্ষেত্রেও আমি তাই বলতে পারি বিটা এবং পজিট্রন এদের দুজনের ভরই হচ্ছে সেম, বাট একজনের চার্জ হচ্ছে পজিটিভ, আরেকজনের চার্জ হচ্ছে আমাদের নেগেটিভ। তারপরে যেটা দেখব সেটা হচ্ছে ইন্টারেস্টিং, এটার নাম হচ্ছে গামা রে। এবং গামা রে আসলে হচ্ছে একটা এটাকে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা বলা যায় তড়িৎ চুম্বকীয় রেডিয়েশন বা তড়িৎ চুম্বকীয় ফ্লো। তো এই যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ, এটার একটা মিনিং আছে। মিনিংটা হচ্ছে গামার মধ্যে একই সাথে ম্যাগনেটিক ফিল্ডও থাকে, ইলেকট্রিক ফিল্ডও কাজ করে। মানে খুব সহজ কথায় চুম্বক ক্ষেত্রও থাকে এর মধ্যে, আবার তড়িৎ ক্ষেত্রও থাকে, এবং চুম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র মিলে একটা বিশেষ ধরনের রশ্মি তৈরি করে বা ওয়েভ তৈরি করে। রশ্মি না বলে আমি ওয়েভ বলি, ওয়েভ বললে ভালো হবে, বা তরঙ্গ বলি বাংলাতে। তাহলে ওই ওয়েভটা কি বলা হয়? তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। এবং এই তড়িৎ চুম্বকীয় তরঙ্গটাই হচ্ছে আমাদের গামারে হিসেবে কাজ করে। এবং এই যে গামারিটা দেখতে পাচ্ছি, এটা উচ্চ বেধন ক্ষমতা সম্পন্ন হয়। উচ্চ বেধন ক্ষমতা মানে হচ্ছে কি, সে খুব সহজেই বিভিন্ন শক্ত বা সলিড পার্টিকেলগুলোকে ছেদ করতে পারে। বা তুমি যদি বলো কোনো একটা অ্যালুমিনিয়ামের পাতের কথা বা কোনো একটা ভারী বস্তুর কথা, খুব সহজেই গামা রশ্মি সেই ভারী বস্তুটাকে ভেদ করতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, আলফা কণা, বিটা কণা এবং গামা রশ্মি, এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ভেদন ক্ষমতা হচ্ছে গামার, তার চেয়ে একটু কম হচ্ছে আলফার, তার চেয়ে আরও কম হচ্ছে তার চেয়ে কম হচ্ছে বিটার, তার চেয়ে আরও কম হচ্ছে আলফার। তার মানে আলফার ভেদন ক্ষমতা হচ্ছে অনেক কম, বিটারটা তার চেয়ে একটু কম, আর তার চেয়ে বেশি, আর গামারটা হচ্ছে আরও বেশি। তাহলে এটা হচ্ছে আমাদের ভেদন ক্ষমতার যে ক্রম সেটা। এবং ভেদন ক্ষমতা বলতে তোমরা বুঝতে পারছো যে কোনো একটা কিছুকে ভেদ করে যাওয়ার মতো ক্ষমতাটা। তো এটা হচ্ছে আমাদের আলফা, বিটা এবং গামার ভেদন ক্ষমতার ক্রম। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে, সেটা হলো আমরা এখানে গামাকে দেখেছি সিম্বল হিসেবে প্রকাশ করতে, তাই না? গামাকে কিন্তু আবার অন্যভাবে প্রকাশ করা যায়, এটা অনেকে কনফিউশনে পড়ে। সেটা হচ্ছে গামা রশ্মির কোনো ভর নেই। ভর নেই বলতে হচ্ছে এটা যেহেতু একটা রে বা এটা একটা ওয়েভ বা তরঙ্গ, তাই এটা অনেকটা আলোর মতো কাজ করে, এই জন্য তার ভরটাকে ধরা হয় না, এই জন্য পারমাণবিক ভর হচ্ছে 0। আবার গামা রশ্মির কোনো পারমাণবিক সংখ্যাও নেই, তাই এটাকেও 0 হিসেবে ধরা হয় এবং তারপরে গামাকে লেখা হয়। তার মানে আমরা দুইভাবে সিম্বলকে লিখতে পারি, 00 দিয়ে তারপর একটা গামা দিয়ে এটাকে লিখতে পারি। তো এই হচ্ছে আমাদের যে মূল কণাগুলো ছিল পরমাণুর, তাদের কিছু বিপরীত কণা। এবং তারপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে পরমাণুর অস্থায়ী কিছু মূল কণিকা। তো এগুলো দেখার জন্য আমরা একটা ছোট্ট ছক দেখে নিই। তো আমরা এই ছকের মধ্যে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের অস্থায়ী মূলকণিকার নাম বলা হয়েছে এখানে। তো তার মধ্যে একটা ইম্পর্টেন্ট হচ্ছে পজিট্রন, এবং এটা আরেকটা নাম হচ্ছে অ্যান্টি ইলেকট্রন, যেটা আমরা অলরেডি শিখেছি আগের চার্ট থেকে। তার মানে খেয়াল করো, পজিট্রন যেহেতু ইলেকট্রনের বিপরীতে কাজ করছে, তাই এর নামটা হয়েছে এখন অ্যান্টি ইলেকট্রন। এবং এর প্রতীকটা কিন্তু আমরা অলরেডি দেখেছি, এবং এটার প্রতীকটার মধ্যে কিন্তু আবার এক্সট্রা প্লাসও দেওয়া যায়, কোনো সমস্যা নেই। তার মানে আমরা এটার আরেকটা প্রতীক দেখে নিলাম। আধান হচ্ছে আমাদের ধনাত্মক, বাট এটা হচ্ছে আপেক্ষিক আধান। এবং আপেক্ষিক আধান মানে হচ্ছে হাইড্রোজেনের সাপেক্ষে কতটুকু পরিমাণ এখানে চার্জ আছে সেটা।
তাহলে হাইড্রোজেনের সাপেক্ষে এটা হচ্ছে ধনাত্মক 1 চার্জ যুক্ত। প্রকৃত আধানটা দেখো একদমই ইলেকট্রনের আধানের সমান, বা বলা যায় প্রোটনের আধানের সমান, কিন্তু তার আগে একটা পজিটিভ মানে চার্জ মানে পজিটিভ চিহ্নটা দেওয়া। ভর হচ্ছে ইলেকট্রনের সমানই হবে, যেটা আমরা অলরেডি দেখেছি, এবং আবিষ্কারকের নামটা ইম্পর্টেন্ট, তিনি হচ্ছেন ডি অ্যান্ডারসন। তো এটা হচ্ছে আমাদের অ্যান্টি ইলেকট্রন বা পজিট্রন সম্পর্কে কিছু আইডিয়া। তারপর হচ্ছে একটা নতুন পার্টিকেল আমরা পাচ্ছি, এটা হচ্ছে পরমাণুর অস্থায়ী মূলকণিকার মধ্যে অন্যতম একটা মূলকণিকা, তার নাম হচ্ছে নিউট্রিনো, এবং নিউট্রিনোকে বেসিক্যালি নিউ দিয়ে প্রকাশ করা হয়। তো এটার উচ্চারণটা হচ্ছে নিউ। আমরা যে নিউ বলে থাকি এরকম নিউ হচ্ছে আমাদের এটার উচ্চারণ। এটার কোনো আপেক্ষিক আধান নেই এবং প্রকৃত কোনো আধানও নেই, তার মানে এটা অনেকটা নিউট্রনের মতো, কোনো আধানযুক্ত না, কিন্তু ইলেকট্রনের চেয়েও অনেক কম ভর এটার। এর মানে কি? এর মানে হচ্ছে এটা সুপার হালকা। সুপার হালকা মানে হচ্ছে কি অনেক অনেক হালকা, কেননা যেখানে ইলেকট্রনই হচ্ছে আমাদের পরমাণু মূলকণিকা সমূহের মধ্যে সবচেয়ে হালকা একটা মূলকণিকা, তার চেয়েও কিন্তু হালকা হচ্ছে আমাদের নিউট্রিনো, যেটা ওয়ান কাইন্ড অফ অস্থায়ী মূলকণিকা। তো এই অস্থায়ী মূলকণিকার তৈরি করেছেন, নট তৈরি, আমরা এখানে কিছু জিনিস ভুল করি, এটা তৈরি করা হবে না, এটা হচ্ছে আবিষ্কার হবে। দ্যাট মিনস ইনভেন্ট করেছেন যিনি, তিনি হচ্ছেন ফার্মি। এবং এই নিউট্রিনো মানে নিয়ে আমি আরেকটা জিনিস শেয়ার করতে পারি, সেটা হচ্ছে আমরা যে সূর্যের আলোটা পাই, সূর্য থেকে কিন্তু প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে কোটি কোটি নিউট্রিনো আসছে আমাদের পৃথিবীতে, এবং নিউট্রিনো এতটাই ভেদন ক্ষমতা সম্পন্ন যে এটাকে সরাসরি আটকানো যায় না। এটা খুব দ্রুত আমাদের পৃথিবীর টোটাল সারফেসটা ভেদ করে পৃথিবীর অপর প্রান্ত দিয়ে পাস করতে পারে বা চলে যেতে পারে। তার মানে আমরা যে দেখেছিলাম গামা রশ্মির কথা, এই গামাটাও কিন্তু এতটা ভেদন ক্ষমতা সম্পন্ন না যতটা না নিউট্রিনো। তার মানে আমাদের এই নিউট্রিনোটা বা নিউটা অনেক বেশি ভেদন ক্ষমতা সম্পন্ন গামা রশ্মির চেয়ে। গামা আবার বিটার চেয়ে বেশি ভেদন ক্ষমতা সম্পন্ন, বিটা কণা আবার আলফা কণার চেয়ে বেশি ভেদন ক্ষমতা সম্পন্ন। তাহলে এই বিষয়গুলো একটু মনে রাখতে হবে। অ্যান্টিপ্রোটন মানে হচ্ছে কি প্রোটনের ঠিক অপোজিটটা। আমরা প্রোটনের চার্জ পেয়েছি পজিটিভ, প্রোটনের ভর পেয়েছি, কিন্তু এখানে অ্যান্টিপ্রোটনটা টোটালি নেগেটিভ চার্জযুক্ত, যেটা তোমরা অলরেডি দেখতে পাচ্ছ। দেখো তো অ্যান্টিপ্রোটনের চার্জটা অনেকটা ইলেকট্রনের মতো না? অবশ্যই ইলেকট্রনের মতো। তার মানে এটা হচ্ছে কুলম্ব ইউনিটে দেওয়া, এবং টোটাল অ্যান্টিপ্রোটনের চার্জটাই হচ্ছে ইলেকট্রনের সমান। কিন্তু পার্থক্যটা হচ্ছে কি ইলেকট্রনের ভর আর প্রোটনের ভর কিন্তু সেম না, বাট অ্যান্টিপ্রোটন আর প্রোটনের ভর প্রায় সেম। তার মানে তোমরা অনেকে গুলিয়ে ফেলতে পারো ইলেকট্রন মানে যা, অ্যান্টিপ্রোটন মানে তা। আসলে তা না। ইলেকট্রন আর অ্যান্টিপ্রোটন এরা দুজনেই নেগেটিভ চার্জযুক্ত, এবং তাদের চার্জের মানও কিন্তু সেম, বাট তাদের ভরটা কিন্তু সেম না। অ্যান্টিপ্রোটনের ভর আর প্রোটনের ভর কি একই রকম। এবং এই অ্যান্টিপ্রোটনের আবিষ্কারক হচ্ছে এমিলিও সেগার এবং ওয়েন চেম্বারলেন। এনারা দুজন আবিষ্কার করেছেন অ্যান্টিপ্রোটনকে। তারপরে আরেকটা হচ্ছে আমাদের পাইমেসনের প্রতীক হচ্ছে π2 π2 পজিটিভ এবং π2 নেগেটিভ, এবং এখানে ধনাত্মক, ঋণাত্মক এবং শূন্য তিন ধরনেরই আপেক্ষিক আধান আছে। তার মানে হাইড্রোজেনের আধানের সাপেক্ষে আমাদের পাইমেসনের যে তিনটা রূপভেদ আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা রূপভেদের তিন ধরনের চার্জ আছে। ধনাত্মক পজিটিভও আছে, ঋণাত্মকও আছে, আবার জিরো আছে। ইলেকট্রনের ভরের চেয়ে একটু বেশি ভর, 275 গুণ, এবং ইউকাওয়া এটাকে আবিষ্কার করেছেন। তারপর আরেকটা আছে, এটা হচ্ছে মিউ মেসন, এবং এটা আসলে এই মিউ, আমরা এইভাবে উচ্চারণ করে থাকি মিউ। তাহলে মিউ মেসনের কথা যদি বলি, সেটার আপেক্ষিকতা হচ্ছে ধনাত্মক আর ঋণাত্মক, ইলেকট্রনের ভরের চেয়ে একটু বেশি, এবং এটাও আবিষ্কার করেছেন ইউকাওয়া। কিন্তু এখানে একটা মজার বিষয় হচ্ছে কি আমরা খুব সামান্য পরিমাণ পরমাণুর অস্থায়ী মূলকণিকা সম্পর্কে জেনেছি। আমাদের কিন্তু আরও অনেক ধরনের পরমাণুর অস্থায়ী মূলকণিকা আছে, বাট সেগুলো নিয়ে আমরা যদি পরবর্তীতে কোনো সময় কেমিস্ট্রি নিয়ে পড়ি তাহলে আমরা জানব। তারপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা চার্জের গতিশক্তি কিভাবে বের করতে হয় সেটা দেখব। চার্জের গতিশক্তি নিয়ে আমাদের দুই ধরনের সূত্র আছে, দ্যাট মিনস আমরা দুইটা সূত্র ইউজ করতে পারি। তার মধ্যে একটা হচ্ছে এরকম যে ধরো তোমার কাছে কিউ পরিমাণ চার্জ আছে, এবং তুমি এই কিউ পরিমাণ চার্জটাকে দুইটা নির্দিষ্ট পাতের মাঝখানে রাখলা, এবং আমি একটু দেখিয়ে দিই কিউ পরিমাণ চার্জটা। ধরো এই বিন্দুটা, আমি একটু এটাকে উপরে লিখি, তো এই বিন্দুটা হচ্ছে আমাদের কিউ পরিমাণ চার্জ। এখন তুমি যে দুটো পাতের মাঝখানে এই কিউ পরিমাণ চার্জটাকে রাখলা, তুমি করলা কি এই পাতের মধ্যে একটা নির্দিষ্ট বিভব পার্থক্য তৈরি করলে, এবং এই বিভব পার্থক্যটা হচ্ছে আমাদের ভি। তার মানে তুমি হয়তো পাতের একটা প্রান্ত পজিটিভ আর একটা প্রান্ত নেগেটিভ রাখলে, এবং ওই দুই প্রান্ত থেকে
তুমি তারের মাধ্যমে একটা ভোল্টেজ সোর্স বা ব্যাটারিকে যুক্ত করে দিলে, যার বিভব পার্থক্য হচ্ছে ভি। তাহলে এই বিভব পার্থক্যটার কাজ কি? বিভব পার্থক্য হচ্ছে এক ধরনের শক্তি বা এনার্জি তৈরি করে, যার জন্য আমাদের একটা নির্দিষ্ট আধান বা চার্জ গতিশক্তি প্রাপ্ত হয়। তাহলে এই চার্জটার পরিমাণ কিন্তু আমরা জানি না, আমি ধরেছিলাম চার্জটার নাম হচ্ছে কিউ। চার্জটা যদি পজিটিভ চার্জ হয় তাহলে সে অবশ্যই আমাদের নেগেটিভ টার্মিনালের দিকে ছুটবে, আর চার্জটা যদি নেগেটিভ চার্জ হয় তাহলে সে অবশ্যই পজিটিভ টার্মিনালের দিকে ছুটবে, যেটা আমরা অলরেডি জানি। এখন যেদিকে ছুটুক না কেন, এটা তো কনফার্ম যে আমাদের এই চার্জটা একটা নির্দিষ্ট গতিশক্তি পাবে, এবং এই গতিশক্তিটাকে আমি যদি ইকে ধরি, ধরা যাক চার্জটা হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, তাহলে সে যদি ইকে পরিমাণ গতিশক্তি নিয়ে ছুটে, তাহলে এই গতিশক্তির মান হচ্ছে চার্জের মান ইন্টু কতটুকু পরিমাণ আমি বিভব শক্তি অ্যাপ্লাই করেছি এই চার্জের দুই প্রান্তে সেটা। তাহলে এটা হচ্ছে আমাদের চার্জের গতিশক্তির জন্য একটা সূত্র। এছাড়া আমরা আরও একটা সূত্র ডিরাইভ করতে পারি। দুটো সূত্রই আসলে ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে কি, চার্জের অবশ্যই একটা নির্দিষ্ট ইউনিট থাকে, তাই না? তো এখন আমরা যদি ইলেকট্রনের কথা বলি, তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে সবচেয়ে ইউনিট চার্জ। ইউনিট চার্জ বলতে আমি কি বোঝাচ্ছি? ইউনিট চার্জ মানে হচ্ছে একক চার্জ। তার মানে ইলেকট্রনের চার্জের নিচে আর কোনো ভগ্নাংশ হয় না চার্জের। অর্থাৎ বিষয়টা এরকম, ইলেকট্রনের চার্জটাকে শুধুমাত্র ই দিয়ে প্রকাশ করা হয়, এবং তোমরা মোটামুটি ইলেকট্রনের চার্জটা কিন্তু জানো। ইলেকট্রনের চার্জটা কত হয়? -1.6 ইন্টু 10⁻19 কুলম। কিন্তু এই যে ইলেকট্রনের চার্জটা দেখতে পাচ্ছি, এটাকে আর ভগ্নাংশ হিসেবে লেখা যায় না। দ্যাট মিন্স আমি চাইলেও E/2 লিখতে পারবো না, অথবা 3/2 ই লিখতে পারবো না, অথবা 2.5 ই এভাবে আমরা লিখতে পারবো না। কেননা এটা হচ্ছে চার্জের কোয়ান্টায়ন। তার মানে চার্জকে তুমি কখনোই ভাঙতে পারবা না যদি সেটা ইলেকট্রনের চার্জ হয়। তাহলে ইলেকট্রনের চার্জ হচ্ছে সবচেয়ে ছোট ইউনিট চার্জের, যাকে আমরা ভগ্নাংশ হিসেবে ভাঙতে পারবো না কখনোই। তার মানে E/2, 3/2 ই অথবা 2.5 ই এগুলো কোনোটাই আসলে অ্যাপ্রুভ হবে না। এখন এই ইলেকট্রনের চার্জ নিয়ে যদি আমি কথা বলি, তাহলে আমাদের নতুন যে সূত্রটা দাঁড়াবে, যদি আমি ইলেকট্রন নিয়ে কাজ করতে চাই, তাহলে সেটা হবে ইকে বা গতিশক্তি ইজ ইকুয়াল টু ইলেকট্রনের চার্জ হবে এখন ই, দ্যাট মিন্স কিউটা এখন ইতে কনভার্ট হয়েছে, ইন্টু ভি হয়ে যাবে। তার মানে এখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি হচ্ছে যতটুকু পরিমাণ বিভব শক্তি আমি অ্যাপ্লাই করেছি সেই চার্জের দুই মাথায় বা দুইটা প্রান্তে। তার মানে আমাদের সূত্র দুইটা কিন্তু একই। ইকে ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি তখনই কাজ করবে যখন আমি কিউ হিসেবে অন্য কোনো চার্জকে নিব, বা আমি যদি বলি অন্য আধানকে নিব। আর আমরা যখন ইলেকট্রন নিয়ে কাজ করব, তখন কেবলমাত্র আমরা এখানে ইকে ইউজ করব। তাহলে এই যে ই আর ভি, এটার একটা সুন্দর নাম আছে, এটাকে বলা হয় ইলেকট্রন ভোল্ট। তাহলে আমি একটু লিখি এটা ইংলিশে, এটার নাম হচ্ছে ইলেকট্রন ভোল্ট। তোমরা কিন্তু অনেকে ইভি বা ইলেকট্রন ভোল্টের নাম শুনেছ। তাহলে ইলেকট্রন ভোল্টটা আসলে কিসের ইউনিট? ইলেকট্রন ভোল্টটা হচ্ছে এক ধরনের শক্তির ইউনিট। ভালো করে মনে রাখবে, ইলেকট্রন ভোল্টটা আমাদের শক্তির ইউনিট। কেন শক্তির ইউনিট? কারণ তুমি দেখতে পাচ্ছ ইলেকট্রন ভোল্ট বা ইভি এটা এসেছে আসলে ইকে থেকে। আর ইকে মানে কি? কাইনেটিক এনার্জি বা গতিশক্তি। তার মানে গতিশক্তি কি? এক ধরনের শক্তি। আর এই শক্তিটার জন্য আমি বলতে পারি ইবি হচ্ছে আমাদের ইলেকট্রনের গতিশক্তি। তাহলে যদি কখনো ইলেকট্রনের গতিশক্তি বের করতে বলে, তাহলে আমাদের ফর্মুলাটা হচ্ছে কি? সরাসরি ই ইন্টু ভি, যেখানে ই হচ্ছে ইলেকট্রনের চার্জ এবং ভি হচ্ছে যতটুকু পরিমাণ ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করেছি সেটা। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে 1 ইভি বলতে আমরা কি বুঝি? আমি যদি এখানে লিখি 1 ইলেকট্রন ভোল্ট, এর মানে কি? এর মানে হচ্ছে তুমি যদি একটা ইলেকট্রনকে নাও এবং একটা ইলেকট্রনের দুই প্রান্তে তুমি যদি 1 ভোল্ট পরিমাণ বিভব পার্থক্য তৈরি করতে পারো, তাহলে ওই ইলেকট্রনটা যে পরিমাণ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি তৈরি করবে, সেই গতিশক্তিটাকে বলা হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তাই যখন থেকে আমরা ইলেকট্রন ভোল্টের নাম শুনবো, তখন থেকে সেটা হয়ে যাবে কি? ইলেকট্রনের গতিশক্তি। এবং 1 ইলেকট্রন ভোল্টেরও কিন্তু একটা মান আছে। তো আমি একটু এটা লিখে দিই তোমাদের জন্য। 1 ইলেকট্রন ভোল্ট হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 জুল। খেয়াল করো, জুল হচ্ছে আমাদের কাজের একক অথবা শক্তির একক। এবং এই যে এই শক্তিটা, এটা আসলে আমরা ফিজিক্সে কাজ করি, বা বলা যায় আমরা কাজ, শক্তি ও ক্ষমতাতে পড়েছিলাম যে জুল হচ্ছে কি? যে কোনো শক্তি বা কাজের একক। তার মানে তুমি যদি ফিজিক্সের সাথে আমাদের এই কেমিস্ট্রিটাকে মেলাতে চাও, তাহলে কেমিস্ট্রিতে
ইলেকট্রনের জন্য গতিশক্তি হবে ইলেকট্রন ভোল্ট ইউনিটে, আর ফিজিক্সে সেটা হবে হচ্ছে জুল ইউনিটে। তাই যদি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই এই তথ্যগুলো মনে রাখবে।